অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে গত 13ই সেপ্টেম্বর। এই বিষয়টা নিয়ে অবশ্যই আরও আগেই আলাপ করা উচিত ছিল, কিন্তু প্রতিনিয়ত এত এত গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সামনে আসছে যে সব বিষয় নিয়ে সঠিক সময়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের প্রতি ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যত দিন গড়াচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। এই আগ্রাসনের মাত্রা হিসেবে আমরা বলতে পারি সীমান্ত হত্যা। এই আগ্রাসনের অন্যতম আরেকটা মাত্রা হচ্ছে খরার সিজনে, আমাদের শুকনোর মৌসুমে সীমান্তবর্তী যে নদীগুলোতে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধ আটকে রেখে বাংলাদেশের মানুষকে খরায় পোড়ানো। আবার যখন বর্ষার সিজনে প্রচুর পানি হয় বাংলাদেশের নদীগুলোতে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পানিতে, তখন ভারতীয় বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যা কবলিত করা। এই আগ্রাসনের অন্যতম আরেকটা মাত্রা হচ্ছে এই দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের মানুষের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়ে রাখা, বিশেষ করে 2014 সালের নির্বাচন থেকে শুরু করে 2018, 2024 সালের আমি তুমি স্বামী ডামি এই নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপ। ভারত যখন এই ধরনের আগ্রাসন বাংলাদেশের উপরে চালাচ্ছে, তার প্রতিবাদে বাংলাদেশের মানুষও কিন্তু সরব হচ্ছে। দিন দিন প্রতিবাদের মাত্রাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 7ই জানুয়ারি যে ডামি নির্বাচনটা হয়েছে, সেই ডামি নির্বাচনটায় ভারত একেবারে নগ্ন হস্তক্ষেপ করেছে এবং সেটা প্রকাশ্যে, পরবর্তীতে সেটা আবার গর্ব করে প্রচার করেছে, আওয়ামী লীগের দ্বারা প্রচার করিয়েছে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যখন ভারত দেখাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষও কিন্তু সজাগ দৃষ্টি রাখছে এবং প্রতিবাদ জানাচ্ছে। এই ডামি নির্বাচনে ভারতের নোংরা হস্তক্ষেপের পরবর্তী সময় বাংলাদেশের জনপ্রিয় একজন অ্যাক্টিভিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব পিনাকি ভট্টাচার্য, এই পিনাকি ভট্টাচার্য ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলনের ডাক দেন, যেই আন্দোলন কিন্তু যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল। এখনও আমাদের মধ্যে যেই লোকজন রয়েছেন, তারা সেই ভারতীয় পণ্য বয়কটের ক্ষেত্রে যথেষ্ট সচেতন রয়েছেন, যদিও এই আন্দোলনের মাত্রাটা এখন তীব্র নেই। কেন তীব্র নেই সেটা হচ্ছে গিয়ে এই ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে যে একটা বিজয় অর্জন হয়েছে, সেই উল্লাসে আমরা এখনো অনেকেই মেতে রয়েছি, কিন্তু যারা প্রকৃত সেই আন্দোলনে সাড়া দিয়ে সামনে এসেছিলেন, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন, তারা কিন্তু এখনো ভারতীয় পণ্য বয়কট চালিয়ে যাচ্ছেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিবাদের আরেকটা মাত্রা হচ্ছে স্বৈরাচারী পতিত হাসিনাকে যখন বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়, তার রেশ ধরে ভারত কোনো ধরনের পূর্ববার্তা ছাড়াই বাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের ফেনী সহ বিভিন্ন অঞ্চলকে পানিতে তলিয়ে দেয়, বাংলাদেশের মানুষকে বন্যা কবলিত করে ফেলে। এর প্রতিবাদে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সভা সেমিনার করেছে, তারা এক জায়গায় জড়ো হয়েছে, তারা দিল্লির বিরুদ্ধে স্লোগান তুলেছে এবং ভারতের যে দুর্বল স্পর্শকাতর জায়গা রয়েছে চিকেন নেক, সেই চিকেন নেকের দুর্বলতা ভারতকে স্মরণ করিয়ে দিয়েছেন। যদিও ভারতের চিকেন নেকের যে দুর্বলতা, সেই দুর্বলতার ক্ষেত্রে আমরা যে খুব বেশি প্রভাব ফেলতে পারবো সেটা কিন্তু না, সেটা বিস্তর আলোচনা, সেটা পরবর্তীতে কখনো করব। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে সেই সতর্কতা দিচ্ছে, সেই হুঁশিয়ারি দিচ্ছে, এবং এটা বাংলাদেশের বৃহৎ সংখ্যক মানুষ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আরেকটা মাত্রা নতুন করে যুক্ত হলো গত 13ই সেপ্টেম্বর ভারতীয় দূতাবাসের সামনে একটা সড়কের নামকে শহীদ ফেলানী নামকরণ করা হয়েছে। সেই নামকরণ করে সেখানে নাম ফলক স্থাপন করা হয়েছে। আমি বিস্তারিত পত্রিকা থেকে পড়ে তারপরে বিস্তর আলোচনা করতে যাচ্ছি। ভারতীয় দূতাবাসের সামনে শহীদ ফেলানী সড়ক নাম ফলক স্থাপন। ঢাকার গুলশানে ভারতীয় দূতাবাসের সামনের রাস্তাকে শহীদ ফেলানী সড়ক ঘোষণা করে নাম ফলক স্থাপন করা হয়েছে। গত শুক্রবার 13ই সেপ্টেম্বর বিকেলে সীমান্ত হত্যার প্রতিবাদে ওই নাম ফলক স্থাপন করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, প্যাক নামে একটি সংগঠন। জানা যায়, পূর্ব ঘোষণা অনুসারে গতকাল বিকেলে, অর্থাৎ শুক্রবার বিকেলে 4টার দিকে ভারতীয় দূতাবাসের সামনের সড়কে জড়ো হয় কিছু মানুষ। এ সময় সড়কটিতে পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়ে জনগণ ও যানবাহন চলাচল বন্ধ করে দেন। এরপর প্যাকের নেতাকর্মীরা নাম ফলক স্থাপন করতে গেলে পুলিশ বাধা দেয়। তখন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ফ্যাসিস্টদের কালো হাত ভেঙে দাও বলে স্লোগান দিতে থাকেন জড়ো হওয়া মানুষ। এক পর্যায়ে শহীদ ফেলানী সড়ক লেখা একটি নাম ফলক স্থাপন করা হয়। উল্লেখ্য, 2011 সালে 7ই জানুয়ারি ভারত থেকে বাবার সঙ্গে দেশে ফেরার পথে কুড়িগ্রাম ফুলবাড়িয়া উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় 15 বছর বয়সের ফেলানী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি অসংখ্য সীমান্ত হত্যা করেছে ভারত। এই সীমান্ত হত্যাগুলোর মধ্যে সবথেকে ভয়ঙ্কর, সবথেকে নির্মম ঘটনা ঘটে ফেলানীর ক্ষেত্রে। ফেলানীকে গুলি করে হত্যা করার পরে কাঁটাতারের উপরে ঝুলিয়ে রাখা হয়।
এরকম নির্মমতা পৃথিবীর কোনো সীমান্তে ঘটেনি যেটা ভারত বাংলাদেশের সাথে ঘটিয়েছে। এই বিষয়ে সেই 2011 সাল থেকেই বিভিন্ন সময় বিভিন্ন মহল ভারতের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলনের নতুন একটা রূপ দিল ভারতীয় দূতাবাসের সামনে যে সড়কটি, সেই সড়কটির নামকে শহীদ ফেলানী সড়ক হিসেবে নামফলক স্থাপন করে। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভারত কি বার্তা নেবে বা ভারতের কি শিক্ষা নেওয়া রয়েছে এখান থেকে। বাংলাদেশের মানুষের মধ্যে যে উদ্যম রয়েছে, যে তেজ রয়েছে, সেই তেজ পৃথিবীর কোনো দেশের কোনো মানুষের মধ্যে নেই। সুতরাং বাংলাদেশের মানুষকে কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের হেজিমনির মধ্যে সীমাবদ্ধ রাখা কোনোভাবেই সম্ভব না, যেটা ভারত দীর্ঘদিন ধরে করে আসছে। এবং এর ফলশ্রুতিতেই কিন্তু ভারতের বিরুদ্ধে নানান সময় বাংলাদেশের বিভিন্ন মহল আওয়াজ তুলছে এবং সেই ভয়ের কারণেই কিন্তু দীর্ঘদিন যাবৎ হাসিনাকে ভারত বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়ে রেখেছে, যাতে বাংলাদেশ থেকে ভারতের প্রতি কোনো ধরনের বিদ্বেষ বাংলাদেশে কোনো মহল ছড়াতে না পারে। কিন্তু এতে কি হয়েছে, এতে আরও ভারত বিদ্বেষীতে বাংলাদেশের মানুষের মধ্যে বেড়েই চলেছে। সুতরাং ভারতের উচিত বাংলাদেশের মানুষের মধ্যে ভারত সম্পর্কে কি পারসেপশন রয়েছে সেটা বুঝে সেই অনুযায়ী কাজ করা। সেই অনুযায়ী কাজ করলে অন্ততপক্ষে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। অপরপক্ষে ভারত যদি এই আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়ে দিতে থাকে, তারা যদি মনে করে যে এই আগ্রাসনের মাত্রা বাড়িয়ে দিয়ে কিংবা হাসিনার উপরে তারা এখনও যে বাজি ধরে রেখেছে যে হাসিনাই বাংলাদেশের একমাত্র ব্যক্তি, যে থাকলে বাংলাদেশে সেকুলারিজমের চর্চা হবে, যে থাকলে বাংলাদেশে হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে কমনওয়েলথ অ্যাটাক হবে না, এই ধরনের যে পারসেপশন রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের বেরিয়ে আসতে হবে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে সবাই ইসলামিস্ট, সবাই জঙ্গি, সবাই বাংলাদেশকে আফগানিস্তান কিংবা পাকিস্তান বানিয়ে ফেলবে, এই ধরনের পারসেপশন থেকে। যদিও ভারত তাদের অন্তর থেকে এটাকে কখনোই বিশ্বাস করে না যে বাংলাদেশে যারা রয়েছে রাজনীতিতে, বিশেষ করে জামাতও যদি বলেন, সেই জামাতও যে বাংলাদেশকে পাকিস্তানের রাজনীতির সাথে সম্পৃক্ত করবে না সেটা ভারতও জানে, কিন্তু তারা কৌশলগতভাবে এই বয়ানকে সামনে তুলছে এবং এটা দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আরও ক্ষুব্ধতা বৃদ্ধি পাচ্ছে। এই আন্দোলনগুলো থেকে ভারতের বার্তা নেওয়া উচিত যে বাংলাদেশের মানুষের মধ্যে দিন দিন ভারত বিদ্বেষিতা বৃদ্ধি পাচ্ছে। এটাকে যদি তারা সংযত করতে না পারে, এটা সংযত করার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ কী চায়, কীভাবে সম্পর্ক বজায় করতে চায়, সেইভাবে তাদের পথ চলা। যদি এটা বুঝতে না পারে, যদি তারা এই বিদ্বেষিতাকে বজায় রাখে, তাহলে দীর্ঘমেয়াদের ক্ষতি হবে ভারতের। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, যারা তাদের রাজনৈতিক এজেন্ডা হিসেবে ধরে নেবে ভারতীয় বিদ্বেষিতা, এবং এটা বাংলাদেশের মাটিতে যথেষ্ট অবস্থান নির্ণয় করতে পারবে, অবস্থান নির্ধারণ করতে পারবে। কেননা বাংলাদেশের 2/3 মেজরিটি মানুষ রয়েছে এই ভারত বিদ্বেষিতার পক্ষে। সুতরাং এই সুযোগটা যাতে বাংলাদেশের রাজনীতির মধ্যে না আসে, সেই প্রচেষ্টা ভারতকে করতে হবে। সেই প্রচেষ্টা করার জন্য ভারতকে কি করতে হবে, ভারতকে তার যে পূর্ব পররাষ্ট্রনীতি বাংলাদেশের ক্ষেত্রে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।